আজকে আমরা নবম দশম শ্রেণীর নতুন সিলেবাসের থার্ড চ্যাপ্টার পদার্থের গঠন অধ্যায়টা পড়ব। তো প্রথম পাতায় যেটা আছে সেটা হচ্ছে ডেমোক্রিটাসের একটা কথা আছে। ডেমোক্রিটাস কি বলছে? প্রথমে পরমাণু নিয়ে বলছে পদার্থটি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এগুলোর নাম হচ্ছে অ্যাটম, এগুলো অবিভাজ্য, কিন্তু এটা উনি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারেন নাই। ওনার এই সমস্যা হচ্ছে প্রমাণ করা সম্ভব হয়নি। কিভাবে? বৈজ্ঞানিকভাবে পরীক্ষা তিনি করতে পারেন নাই। পরবর্তীতে 1803 সালে ওনাকে বলা হয় পরমাণুবাদের জনক। উনি কি বলছে? প্রতিটি পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এদের নাম উনিও দিয়েছে অ্যাটম বা পরমাণু। এই কণাগুলো উনিও বলছে যেটা অবিভাজ্য, কিন্তু উনি এটা পরীক্ষাগারে প্রথম প্রমাণ করতে সক্ষম হন। তো এরপরে এটা নিয়ে পরবর্তীতে তোমাদের বইতে আলোচনা করা হয়েছে। পরবর্তী টপিক চলে গিয়েছে পরমাণু এবং অণুতে। এগুলো 8-এর পড়া, 7-এর পড়া, এগুলো 9-10 তত বেশি আসে না, একটু জানানোর জন্য বলতেছি। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর অণু হচ্ছে মৌলিকও হইতে পারে, যৌগিকও হইতে পারে, দুইটা পদার্থেরই ক্ষুদ্রতম কণা রিপ্রেজেন্ট করে। এরা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু অণুগুলো সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। বিক্রিয়ার পূর্বে তারা পরমাণুতে অবশ্যই ভাগ হতে হবে, ভাগ হয়ে তারপর সে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 3 নম্বর পয়েন্ট, পরমাণুকে ভাঙলে মৌলের কোনো অস্তিত্বই আর পাওয়া যাবে না, কিন্তু অণুগুলোকে ভাঙলে এগুলো একই বা বিভিন্ন মৌলের পরমাণুতে পরিণত হয় বা পাওয়া যায়। পরমাণু স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না, কিন্তু অণু স্বাধীন অবস্থায় অবশ্যই থাকতে পারে। যেমন ধরো, নাইট্রোজেন পরমাণু ও মুক্ত অবস্থায় থাকতে পারবে না, কিন্তু নাইট্রোজেন N2 এটা দিয়ে বোঝায় নাইট্রোজেন অণু ও মুক্ত অবস্থায় থাকতে পারবে। এরপরে আসি পরের টপিক, প্রতীক আর সংকেত। মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে বলি প্রতীক। যেমন ধরো, নাইট্রোজেনের প্রতীক হচ্ছে N, কার্বনের প্রতীক হচ্ছে C, তো সোডিয়ামের প্রতীক হচ্ছে কি Na। তো এগুলো হচ্ছে প্রতীক। আর সংকেত হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপ। এই নামের সংক্ষিপ্ত রূপকে সেটা মৌলিকও হইতে পারে, যৌগিক হইতে পারে, এটা হচ্ছে সংকেত। প্রতীক দ্বারা একটি পরমাণু নির্দেশ করে। যেমন ধরো, N দ্বারা একটু আগে বললাম নাইট্রোজেন বোঝায়, কিন্তু N2 দ্বারা একটা নাইট্রোজেন অণু বোঝায়। তাহলে সংকেত দ্বারা একটা অণু বুঝাবে আর প্রতীক দ্বারা একটা পরমাণু বুঝাবে। মৌলের পারমাণবিক ভর নির্দেশ করে, তাহলে একটা প্রতীক দিয়ে ওই মৌলের পারমাণবিক ভর নির্দেশ করবে, আর এটা দিয়ে আণবিক ভর নির্দেশ করবে। ওর জন্য আণবিক ভর আর ওর জন্য পারমাণবিক ভর। এরপর হচ্ছে প্রতীক কেবল একটি পরমাণু বোঝায়, আর সংকেত দিয়ে বোঝায় একটা অণুতে কতগুলো পরমাণু আছে। যেমন আমি আবার বলি, যেমন অক্সিজেন, এটা দিয়ে বোঝায় অক্সিজেন পরমাণু, কিন্তু যখন আমি লিখবো O2 এটা দিয়ে বোঝায় অক্সিজেন অণু, এই অণুর মধ্যে দুইটা পরমাণু। ধরো দিলাম H2SO4, এটা হচ্ছে সংকেত। কেন? কারণ এই অণুর মধ্যে দুইটা হাইড্রোজেন আছে, একটা সালফার আছে, 4টা অক্সিজেন আছে। তাহলে কয়টা পরমাণু আছে এটা বোঝা যায় সংকেত দ্বারা। তো চলো সংকেতের একটু তাৎপর্য বুঝে আসি। সংকেত কি? তাহলে অণুর সংক্ষিপ্ত রূপে প্রকাশকে বলতেছি কি আমরা সংকেত। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে একটা অণুর মৌলের কি মৌল আছে এবং কতগুলো করে এই মৌলের মধ্যে পরমাণু আছে। যেমন কার্বনে একটা পরমাণু আর 2টা অক্সিজেন পরমাণু মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। তো এটা দিয়ে সংকেত বোঝায়। তো সংকেত দিয়ে কি বোঝায়? বৈশিষ্ট্য। সংকেত দিয়ে বোঝায় একটা নির্দিষ্ট বস্তু। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড কি মৌল দ্বারা গঠিত? কার্বন আর অক্সিজেন দিয়ে গঠিত, এবং কয়টা করে আছে? একটা কার্বন, 2টা অক্সিজেন পরমাণু আছে। আণবিক ভর জানা যায়, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 16, আণবিক ভর 2 দিয়ে গুণ করবো 12, তাহলে টোটাল আসবে কত? 44। তাহলে এটা হচ্ছে তার আণবিক ভর। পরে আমরা বের করা শিখবো ডিটেল। তারপর হচ্ছে যৌগের বিদ্যমান মৌলের আপেক্ষিক ভর বা শতকরা কত পরিমাণ আছে, এটা নিয়ে অঙ্ক আছে, আমরা পরে গিয়ে দেখবো। এবং কোনো একটা বিক্রিয়ায় যখন তুমি এই সংকেত দেখবা, ওই সংকেত দিয়ে বোঝাবে একটা অণু বুঝাবে। এটা হচ্ছে সংকেতের বৈশিষ্ট্য। নেক্সট মুভ অন করি আমরা। তারপর হচ্ছে টপিক তোমাদের বইতে রয়েছে স্থায়ী মূলকণিকা। তাহলে যে সকল মূলকণিকা সব মৌলের পরমাণুতে থাকে তাকে স্থায়ী মূলকণিকা বলে। ধর একটা পরমাণু ভাঙলাম, এই পরমাণু ভাঙলে যেই কণিকাগুলো পাবো সেগুলোই আমরা বলি স্থায়ী কণিকা। এই 4টা এমসিকিউর জন্য অনেক 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 ইম্পর্ট্যান্ট। তাহলে আসি প্রথমে মূলকণিকার নাম। 3টা মূলকণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনকে প্রকাশ করি E দ্বারা, প্রোটনকে প্রকাশ করি P দ্বারা, নিউট্রনকে প্রকাশ করি N দ্বারা। প্রকৃত চার্জ বা আধান, এটা তোমাদের ক্যালকুলেটর আছে, তারপর মুখস্থ রাখবে। -1.60 10⁻⁻19 কুলম। কুলমকে C দ্বারা প্রকাশ করা হয়।
ইলেকট্রনের চার্জে হচ্ছে মাইনাস, প্রোটনের চার্জ হবে হুবহু সেম, কী হবে প্লাস। আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, ওর চার্জ শূন্য ধরবো আমরা। এবার আসি ইলেকট্রনের প্রকৃত ভর। ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 10⁻⁻28 গ্রাম। আর প্রোটনের ভর হচ্ছে 1.673 10⁻⁻24, ওরও অলমোস্ট সেম। দেখো এখানে 1.673 আর এটা হচ্ছে 1.675। এবং খেয়াল করবে প্রত্যেকটা কিন্তু গ্রামে দেওয়া আছে, কেজিতে না। তুমি যদি কেজিতে লিখতে চাও ইলেকট্রনের ভর লিখতে হবে -31, ওর ভর লিখতে হবে -27 যদি কখনো লাগে। গ্রামের জায়গায় যদি তোমাকে কেজি লাগে তাহলে তুমি এটা লিখবে। এবার আসি, এটা তো ইলেকট্রন প্রোটনের প্রকৃত আধান, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপেক্ষিক আধান ইউজ করি। আপেক্ষিক আধান কি? ইলেকট্রন হবে -1, প্রোটন হবে +1, আর এটা তো অল টাইম 0। আর আপেক্ষিক ভর ইলেকট্রনের 0, ওর হচ্ছে 1, ওর হচ্ছে 1। এরপরে হচ্ছে শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন আমরা এখন দেখব। তাহলে প্রথমে আসি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন রয়েছে সেটাকে বলবো আমরা পারমাণবিক সংখ্যা। এবং এটা একটা মৌলিক ধর্ম, এবং এটি একটি পরমাণুর নিজস্ব সত্তা বা তার পরিচয়। তার পরিচয়টা কি? ধরো তোমার একটা বিশেষ নাম আছে, ক্লাসে তোমাকে যেই নামে ডাকবে সেটা হচ্ছে ওই নামে যখন ডাকবে তখন তুমি উঠে আসবা। ঠিক তেমনই, যেমন ধরো আমি যদি বলি যে 6, পারমাণবিক সংখ্যা 6, পারমাণবিক সংখ্যা 6 বললেই তুমি সাথে সাথে বুঝবে কি? কার্বন। আমি যদি পারমাণবিক সংখ্যা বলি 11, তাহলে বুঝবা সাথে সাথে এটা কি? সোডিয়াম। তাহলে এই 6, 11 এই সংখ্যাগুলো হচ্ছে তার পরিচয় বা তার সত্তা, এগুলো দিয়ে বুঝতে পারবো। 6 বলার সাথে সাথে আমরা বুঝবো কি? কার্বন। তাহলে এটা হচ্ছে তার নিজস্ব পরিচয় বা সত্তা। এবং খুব ভালো করে মনে রাখবে যে পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ছোট প্রশ্নের জন্য কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এরপরে আসি ভর সংখ্যার অনেকগুলো নাম আছে, এই সবগুলো নামই মনে রাখতে হবে। ভর সংখ্যা, পারমাণবিক ভর, নিউক্লিয়ন সংখ্যা, এই তিনটা শব্দই সিমিলার, একই জিনিস বোঝাচ্ছে। তো তোমরা তিনটা নামই মনে রাখবা। ভর সংখ্যা কি? নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের ভিতরে, পরমাণু নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে। এই কতগুলো প্রোটন আছে আর নিউট্রন আছে এই সংখ্যার যোগফলটাকে আমরা বলতেছি ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এবার দেখি এই সবগুলো নিয়ে কীভাবে আমরা একটা সংকেত আকারে প্রকাশ করতে চাই। ভর সংখ্যা এর মধ্যে আছে প্রোটনের সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। এবার এখানে দেখো একটা প্রকাশ আছে যে বিভিন্ন পরমাণুতে যে আমি সংখ্যাগুলো কিভাবে প্রকাশ করতে পারবো। যেমন ধরো এখানে সোডিয়াম আছে, দেখো সোডিয়াম। তাহলে প্রথমে সোডিয়ামের প্রতীকটা লিখলাম, পরে বাম পাশের যে উপরের কর্নারে লিখবো হচ্ছে আমরা 23 হচ্ছে তার কি সংখ্যা? ভর সংখ্যা বা পারমাণবিক ভর। আর বাম পাশের নিচে দেখো দেওয়া আছে 11, এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে তার কি? পারমাণবিক সংখ্যা 11। আর যতগুলো ইলেকট্রন সে গ্রহণ বর্জন করবে, যেমন এখন যদি সে ইলেকট্রন ত্যাগ করে তাহলে হবে কি? প্লাস। ত্যাগ করলে হবে প্লাস। আর যদি সে গ্রহণ করে, ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে হবে কি? মাইনাস। তো এইভাবে আমরা এই সংকেতগুলোকে প্রকাশ করি। তো এই রিলেটেড একটা চার্ট তোমাদের বইতে আছে, এই চার্টটা তোমরা সলভ করবে। এখানে আমি এই চার্টের মধ্যে পি দিয়ে বোঝাচ্ছি প্রোটন সংখ্যা, এন দিয়ে বোঝাচ্ছি নিউট্রন সংখ্যা, জেড দিয়ে বোঝাচ্ছি পারমাণবিক সংখ্যা, এ দিয়ে বোঝাচ্ছি ভর সংখ্যা, ই দিয়ে বোঝাচ্ছি ইলেকট্রন সংখ্যা। তো অনেকগুলি আছে, আমি একটা সলভ করি। দেখো তো এই যে 23টা হচ্ছে কি? তার ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যার ঘরে আমি কি লিখবো? 23। আর দেখো এইখানে নিচে দেওয়া আছে 11, তাহলে 11 হচ্ছে কি? তার পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যার ঘরে লিখবো 11। আর মনে রাখবা পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তাহলে প্রোটন সংখ্যা হবে 11, ইলেকট্রন সংখ্যা হবে 11, কিন্তু এখানে 11 হবে। তো এখন 10 হয়েছে কেন বলতেছি একটু পরে। তাহলে পারমাণবিক সংখ্যা এখানে নিচে যেটা থাকবে সেটা হবে তার পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা যতগুলো সেটা হবে তার প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা যতটা সেটা হবে তার ইলেকট্রন সংখ্যা। তো এখন এখানে ইলেকট্রন সংখ্যা হওয়ার কথা ছিল 11টা, কিন্তু এখানে দেখো তো মাথার উপর প্লাস, তাহলে 11টা ইলেকট্রন থেকে মাথার উপর প্লাস মানে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে বিয়োগ করলে কত আসবে? 10। আবার ধরো অক্সিজেনের ক্ষেত্রে দেখো তো এখানে হচ্ছে -2, মনে রাখবা মাইনাস থাকলে হবে প্লাস। তাহলে ওর পারমাণবিক সংখ্যা 8 মানে হচ্ছে প্রোটন সংখ্যাও 8 আর ইলেকট্রন সংখ্যা 8 হওয়ার কথা ছিল, কিন্তু +2 থাকার ফলে এই 2 এর সাথে 8 যোগ হবে, তাহলে টোটাল কত হইল ইলেকট্রন? 10টা। আসি নিউট্রন সংখ্যা। তুমি কি করবে? এই যে উপরের সংখ্যাটা 23 থেকে নিচের সংখ্যাটা বিয়োগ দিবে। তাহলে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিলে যে সংখ্যা হবে সেই সংখ্যাটা হচ্ছে তোমার কি? নিউট্রন সংখ্যা। উপরের সংখ্যা 39, নিচে হচ্ছে 19, 39 থেকে 19 বাদ দিলে যে সংখ্যা হবে সেটা হবে তোমার কি? নিউট্রন সংখ্যা। আইসোটোপ অনেক শর্ট কোয়েশ্চেনের জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আইসোটোপের 3টা ডেফিনেশন দেওয়া হয়েছে, তোমরা
তিনটার যেটা বুঝো, যেটা পারো, এটাই পরীক্ষায় লিখবে। অনেক ইম্পর্ট্যান্ট আইসোটোপ আসবে। এখন আইসোটোপটা কি বুঝে আসি একটু। একই মৌল, একই পরমাণু হবে, পারমাণবিক সংখ্যা দেখো সবার সেম, পারমাণবিক সংখ্যা সবার সেম, কিন্তু উপরে ভর সংখ্যাটা ভিন্ন। পারমাণবিক সংখ্যা সেম, ভর সংখ্যা ভিন্ন। অথবা এভাবে বলতে পারো যে পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন। পারমাণবিক সংখ্যা সবার এক, ভর সংখ্যা ভিন্ন। তাহলে এদেরকে বলবো পরস্পরের আইসোটোপ। তো প্রথম সংখ্যাটা কী দিয়েছিলাম? বিভিন্ন ভর সংখ্যা কিন্তু একই মৌলের পরমাণু, তারা ভর সংখ্যা ভিন্ন কিন্তু একই মৌলের পরমাণু, তারা পরস্পরের আইসোটোপ। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলবো পরস্পর আইসোটোপ। প্রোটন সংখ্যা সেম, নিউট্রন সংখ্যা ভিন্ন। আবার এইভাবে ডেফিনেশন দেওয়া যায়, মৌলের পারমাণবিক সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলবো পরস্পরের আইসোটোপ। যেমন খুবই পপুলার একটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে কি কার্বন। তাহলে কার্বনের একটা আইসোটোপ, এটা কার্বন 6, তাহলে 6, এটা কত 6, সবগুলোই কিন্তু 6, তাহলে সবগুলো 6 মানে সবগুলোতেই কার্বন দেওয়া আছে। এবার এখানে দেখলাম একটাতে লিখলাম 12, একটাতে লিখলাম 13, একটাতে লিখলাম 14, তাহলে পারমাণবিক সংখ্যা সেম, ভর সংখ্যা ভিন্ন, তাহলে তারা পরস্পর আইসোটোপ। আবার দেখো এখানে প্রোটন সংখ্যা 6টা 6টা 6টা, কিন্তু নিউট্রন সংখ্যা বিয়োগ করি 6, এদের বিয়োগ করলেও 7, এদের বিয়োগ করব 8, তাহলে নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন। তাহলে নিউট্রন সংখ্যা ভিন্ন হলে সেটা কী হবে? পরস্পরের আইসোটোপ হবে। তাহলে এটা একটা এক্সাম্পল। এটা কিন্তু এমসিকিউ ছোটো প্রশ্ন হিসেবে অনেকবার আসে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়িয়ে দিলাম। এবার তোমাদের বইতে সবচেয়ে পপুলার যেটা এক্সাম্পল দেওয়া আছে, হাইড্রোজেনের 3টা আইসোটোপ। হাইড্রোজেনের একটা আইসোটোপ হাইড্রোজেন, ওটার নাম হচ্ছে প্রোটোনিয়াম, আর একটা আইসোটোপ হচ্ছে ডিউটেরিয়াম, আর একটা হচ্ছে টিট্রিয়াম। তো সংকেত হচ্ছে এইচ, ডি এবং টি, এবং সবগুলি হাইড্রোজেন। কেমনে বুঝলাম? কারণ দেখো তো সবগুলোর নিচে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত দেওয়া আছে? 1, কিন্তু ভর সংখ্যা প্রথমটার 1, পরেরটার 2, পরেরটার 3। তাহলে আমরা জানি নিচে যেটা থাকবে সেটাই তার প্রোটন সংখ্যা, তার পারমাণবিক সংখ্যা, তার প্রোটন সংখ্যা, আর উপরে যেটা থাকবে সেটাই তার হচ্ছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা লিখলাম, এবং এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করব, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করব, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করব, দেখব এখানে নিউট্রন সংখ্যা 0, এখানে 1, এখানে 2। তার মানে কি বুঝলাম? যে প্রোটন সংখ্যা সেম কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, অথবা পারমাণবিক সংখ্যা সেম, ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলবো, তারা একই মৌলের হবে। পরবর্তী টপিকে চলে আসি। এটা দিয়ে ছোটো ছোটো ম্যাথ আসে, অনেকে এটা বুঝে না, বইয়ের অনেক কমপ্লেক্স করে লেখা আছে, আমি সহজ করে লিখে দিচ্ছি। পারমাণবিক ভর, এটাকে অনেক সময় বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। তো বইতে আমরা পরবর্তীতে যখন বলবো পারমাণবিক ভরই বলবো। পারমাণবিক ভর বলতে আসলে আমরা এই আপেক্ষিক পারমাণবিক ভরকে বোঝাবো। তো কী করব? পারমাণবিক ভর সমান সমান কী হবে? উপরে লিখবো, একটা দাগ দিয়ে লিখবো, উপরে মৌলের একটা পরমাণুর ভর, একটা পরমাণুর ভর। পারমাণবিক ভর হইলে একটা পরমাণুর ভর, আর আণবিক ভর বললে একটা অণুর ভর লিখবে। এখানে পারমাণবিক ভর বলছে তাই একটা পরমাণুর ভর, আর যদি আণবিক ভর বলে তাহলে একটা অণুর ভর লিখবো। আর এখানে লিখবো কার্বনের রিক্টাকে দেখে আসছিলাম, কার্বনের কিন্তু আইসোটোপ আছে 12, 13, 14, বিভিন্ন আইসোটোপ আছে। তো আমরা কার্বনের 12 আইসোটোপটা নিব, ওইটার যে ভর হয় তাকে 12 ভাগ করে সেখান থেকে 1 ভাগ ভরটা নিব। তো এখানে এই 1 ভাগ ভরটা কি? কার্বন 12 নামক কার্বনের অনেকগুলো আইসোটোপের মধ্যে কার্বন 12 আইসোটোপের যে ভর আছে তাকে 12 দিয়ে ভাগ করলে যে ভরটা পাই, সেই ভরটাই হচ্ছে, এটা হচ্ছে মানটা মনে রাখবে কত? 1.66 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এটা হচ্ছে তোমার হচ্ছে মান, কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশের মান। তো এই মানটা এখানে নিচে লিখবো, আর একটা পরমাণুর ভর লিখবো, অঙ্ক করবো তাহলে বুঝতে পারবে তখন। তাহলে দেখো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর হচ্ছে কত? 1.66 10⁻⁻24। এবার আসি পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞাটা কী হবে? সংজ্ঞাটা যদি আসে কী লিখবে? কোনো মৌলের একটা পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে আমরা বলবো আপেক্ষিক পারমাণবিক ভর। যেমন একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। ধরো অ্যালুমিনিয়ামের একটা পরমাণু ভর, এগুলি কিন্তু এক্সাম্পল তোমাদের বইতে আসে, এগুলো পরীক্ষা আসে। কার্বনের একটা পরমাণুর ভর দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর দেওয়া আছে। এখন কী করবো? অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভরকে লিখবো উপরে, আর নিচে একটু আগে দেখলাম কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর হচ্ছে এইটা। তাহলে একটা পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাবো কি? অ্যালুমিনিয়াম পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর কত আসছে? 27।
তো এটা হচ্ছে, তাহলে কি শিখলাম আমরা, যে পারমাণবিক ভর হচ্ছে একটা পরমাণুর ভরকে, এটা কিন্তু সংক্ষেপে শর্টকাট, এটা বক্স করে রাখবে শর্টকাট। তাহলে সংক্ষেপে কী বুঝলাম, একটা পরমাণুর ভরকে 1.66 × 10⁻24 দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাব পারমাণবিক ভর। যেমন ধরো সোডিয়ামের পারমাণবিক ভর একটা হবে না, এখানে পারমাণবিক ভর কী হবে, সোডিয়ামের একটা পরমাণুর ভর হচ্ছে এত, এটাকে কার্বন 1.66 × 10⁻24 দিয়ে ভাগ করলে সোডিয়ামের বের হবে পারমাণবিক ভর। এখন একটু আগে বলছিলাম যে পরমাণুর ভর দ্বারা ভাগ করলে আসবে পারমাণবিক ভর, এখন আমরা ভাগ করছি অণুর ভর দ্বারা, তাহলে অণুর ভর দিয়ে ভাগ করলে পাবো কি আণবিক ভর। যেমন ধরো অক্সিজেনের একটা অণুর ভর দেওয়া আছে, এটা লিখবো উপরে, আর 1.66 × 10⁻24 দ্বারা ভাগ করবো, তাহলে কত আসলো 32 কিন্তু তার কী ভর, আণবিক ভর, পারমাণবিক ভর না কিন্তু। এরপর আবার দেখো তো এখানে এটাকে যদি আর গুণন করি, তাহলে পারমাণবিক ভরকে যদি আমি 1.66 এই মানটা দ্বারা গুণ করি, তাহলে দেখো তো কী আসে, একটা পরমাণুর ভর না। তাহলে এখান থেকে আরেকটা শর্টকাট পেলাম, যে যদি কখনো একটা পরমাণুর ভর বের করতে বলে, তাহলে আমরা কি জানি, ধরো পারমাণবিক ভর জানি। দেখো একটু আগে আমরা একটা অঙ্ক করে আসছিলাম যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত 27, এটাকে যদি 1.66 × 10⁻, এটা দিয়ে ভাগ গুণ করি, তাহলে পেয়ে যাব অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর। তাহলে যখনই তুমি কোনো পরমাণুর পারমাণবিক ভর জানবে, এটাকে 1.66 × 10⁻24 দ্বারা গুণ করলেই তুমি পেয়ে যাবে একটা পরমাণুর ভর। এটা হচ্ছে কিন্তু এমসিকিউতে অনেকবার আসে, এটা ভালো করে শিখে রাখবে। এরপর আসি পরের টপিকে। এখন আরেকটা শর্টকাট শিখলাম, একটা অণুর ভর আণবিক ভর দ্বারা যদি গুণ করি, তাহলে বের হবে এটা। দেখো একটু আগে অক্সিজেনের কিন্তু আণবিক ভর পেয়েছিলাম 32কে যদি আমি এই মানটা দ্বারা গুণ করি, তাহলে পেয়ে যাবো অক্সিজেনের একটা অণুর ভর। এটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য, তাহলে এই সূত্রটা তোমরা মার্ক করে রাখবে, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র। এবার আসি গড় পারমাণবিক ভর। এখান থেকে কিন্তু ম্যাথ আসবে, এত ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট টপিক, এখান থেকে একটা ম্যাথ আসবে। কি করব, ধরো প্রকৃতিতে দেখো, প্রকৃতিতে আমরা ক্লোরিনের দুইটা আইসোটোপ দেখি, তা একটা আইসোটোপ হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। তাহলে ক্লোরিন 35 পাওয়া যায় প্রকৃতিতে 75%, প্রকৃতিতে ক্লোরিন 35 নামক আইসোটোপটা পাওয়া যায় 75%, আর ক্লোরিন 37 নামক আইসোটোপটা পাওয়া যায় 25%। তাহলে এখন আমি কী করব, যার যার পারমাণবিক ভরটাকে লিখব, লিখে তার পার্সেন্টেজ দ্বারা গুণ করে দিব, তার মাঝখানে একটা যোগ চিহ্ন বসাবো। যেমন ধরো যে ক্লোরিন কত 35, তাহলে বসাবো এখানে 35, আর এটা কত 37, তাহলে বসাবো এটা 37, আর ও কত পার্সেন্ট পাওয়া যায় 35। তাহলে যার যার কী করব, আমি আরেকবার বলি, যার যার পারমাণবিক ভরকে তার শতকরা পরিমাণ দ্বারা গুণ করব, যার যার পারমাণবিক ভরকে তার শতকরা দিয়ে গুণ করবো। তাহলে 35কে গুণ করবো 75 দ্বারা, 37কে গুণ করবো 25 দ্বারা, গুণ করে মাঝখানে একটা যোগ চিহ্ন দিব এবং সবসময় 100 দ্বারা ভাগ করব। তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে গেলাম 35.55। এইভাবেই ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর চলে আসছে। তাহলে আমি আবারও বলি, পারমাণবিক ভরকে পার্সেন্টেজ দ্বারা গুণ করব, আবার এই পারমাণবিক ভরকে তার পার্সেন্টেজ দ্বারা গুণ করব, গুণ করে এর দুটা যোগ করে 100 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাব আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এবার আসি পরের টপিকে, আণবিক ভর বের করব। তো আণবিক ভর কীভাবে বের করব, সেটা হচ্ছে কী করব, ধরো সালফিউরিক অ্যাসিড আণবিক ভর বের করতে চাই, তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক ভর, তারপরে হচ্ছে এগুলো সব করব। এখন পারমাণবিক ভর একটা তালিকা আছে, তালিকাগুলো আগে পড়ে তারপর তোমাকে আসতে হবে। তো পারমাণবিক ভর তালিকাগুলো দেখো, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, হিলিয়ামের 4, লিথিয়ামের 7, বেরিলিয়ামের 9, বোরনের 11। এই পারমাণবিক ভরের তালিকাটা সম্পূর্ণ মুখস্থ করতে হবে, এখানে সবগুলো লাগবে, এখন না লাগলেও পরবর্তীকে লাগবে। তো এখন যদি তোমরা সংক্ষেপে বলতে চাও যে অল্প কয়েকটা পারমাণবিক ভরের তালিকা বলে দেন, তাহলে হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো পড়তে হবে সেগুলো আমি একটু দাগিয়ে দিচ্ছি। হাইড্রোজেনটা পড়বে, কার্বনেরটা পড়বে, নাইট্রোজেনটা পড়বে, অক্সিজেনটা পড়বে, সোডিয়ামেরটা পড়বে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো লাগবে, ফসফরাস লাগবে, সালফার লাগবে, ক্লোরিন লাগবে, পটাশিয়াম লাগবে, এখান থেকে ক্যালসিয়াম লাগবে, আয়রন লাগবে, জিঙ্ক লাগবে, কপার লাগবে, আর এখানে তেমন কিছু লাগবে না। এই কয়েকটা পারমাণবিক ভর মুখস্থ করবে, ম্যাথ করার জন্য লাগবে। তাহলে আমরা এখান থেকে শিখে ফেললাম বিভিন্ন মৌলের পারমাণবিক ভর। তো এখন এই পারমাণবিক ভর থেকে আমরা আণবিক ভর বের করা শিখব।
আসে বের করি। হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড, তাহলে হাইড্রোজেন আছে কত? 2টা। তাহলে হাইড্রোজেন 2টা, একটা হাইড্রোজেনের ভর হচ্ছে কত? একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আর 2টা হাইড্রোজেন আছে। তারপরে এটাকে কি করব? যোগ করব। সালফার আছে একটা, তাহলে একটা সালফারের ভর 32, আর এখানে অক্সিজেন আছে 4টা, একটা অক্সিজেনের ভর 16, 4টা অক্সিজেনের ভর 4। এবার সবগুলো কি করব? যোগ করব। সবগুলো যোগ করলে আমি পেয়ে যাব 98। তাহলে আমি আবার বলি, 2টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের ভর 1 করে, 2টা হাইড্রোজেন 2, সালফার একজন আছে, এক একটার ভর 32, আর অক্সিজেন আছে এক একটার ভর 16, আছে 4টা। এই সবগুলো দেখো তো আমি যোগ করছি। সবগুলো যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে তার আণবিক ভর। তো এইভাবে করা যায়। তারপর হচ্ছে 7 নাম্বার, এটা দিয়ে রিসেন্টলি অঙ্ক দেখা গিয়েছে। এটা একটা সূত্র, খুব গুরুত্বপূর্ণ। যদি তোমাকে বলে এই একটি পরমাণুর ভর বের করো, কিন্তু তোমাকে এর আগে যে ধরনের অঙ্ক দেখিয়েছিলাম সেইভাবে দেয়নি, তাহলে তখন তোমাকে বলে দিছে প্রোটন সংখ্যা, প্রোটনের ভর, নিউট্রন সংখ্যা, নিউট্রনের ভর, এরকম টাইপের ইনফরমেশন দিয়ে রাখছে। তখন তোমাকে এই সূত্র দিয়ে যেতে হবে। আমি আবারও বলি, একটা পরমাণুর ভর বের করতে বলছে, এখানে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ভর দিয়ে রাখছে, তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে যাবে। এই ফর্মুলাটা কি? প্রোটন সংখ্যা ইন্টু প্রোটনের ভর, নিউট্রন সংখ্যা ইন্টু নিউট্রনের ভর গুণ করে এটা যোগ করে দিলেই পেয়ে যাব একটি পরমাণুর ভর। এই একটি পরমাণুর ভরকে অনেক সময় আমরা বলি কি? প্রকৃত ভর। যেমন ধরো এখানে ম্যাগনেসিয়াম আছে, এখানে ম্যাগনেসিয়াম, এটা ম্যাগনেসিয়াম হবে, এমজি ভুল আছে, এমজি ম্যাগনেসিয়াম। তো এখন এখানে প্রোটন আছে কত? 12টা, তাহলে 12 ইন্টু প্রোটনের ভর, আর 24 থেকে 12 বিয়োগ করলে কত থাকে? 12, তাহলে 12টা হচ্ছে তার কি? নিউট্রন। তাহলে কি লিখবো? নিউটনের সংখ্যা ইন্টু নিউটনের ভর, মাঝখানে কি চিহ্ন দিব? যোগ চিহ্ন দিব। তাহলে আমি পেয়ে যাব ম্যাগনেসিয়ামের প্রকৃত ভর। এখানে হবে ম্যাগনেসিয়াম এমজি হবে, এখানে এমজি। তো আমরা এখান থেকে এই পারমাণবিক ভর তালিকা শিখে ফেলবো। এই টপিকগুলো আমরা যেটা পড়লাম এটা একটু ডিফিকাল্ট টপিক ছিল, এগুলো অনেকে পড়তে পারে, বুঝতে পারে না, এই জন্য দেখি স্কিপ করে, এগুলো একবারে সহজ একটু পড়লেই পারবে। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেল তোমাদের বইতে আছে। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। বইয়ের ভাষা আমরা সহজে বোঝার চেষ্টা করব। আমি সহজে অনেকগুলো পয়েন্ট আকারে ভাগ করে দিয়েছি। পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম বলেছে উনি নিউক্লিয়াস। ধরে এটা একটা পরমাণু, এই পরমাণু যে কেন্দ্র আছে এই কেন্দ্রটার নাম বলতেছে উনি কি? নিউক্লিয়াস। এবং পরমাণুর ভেতরে নিউক্লিয়াসের ভেতরে এটা ধরো নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন, আর বাহিরে মুভ করে ইলেকট্রন। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন, বাইরে থাকে ইলেকট্রন। তাহলে কি বললাম? নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন আর বাইরে থাকে কি? ইলেকট্রন। আর নিউক্লিয়াসের ভিতরে আবার আছে প্রোটন আর নিউট্রনের ভর। নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের ভর আর নিউট্রনের ভর দুটো যোগ করলে ভাবো পরমাণুর ভর। নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের ভর আর নিউট্রনের ভর যোগ করলে ভাবো কি? পরমাণুর ভর। 4 নম্বর পয়েন্টে বলেছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। যদি বিশাল বড় পরমাণুর কথা চিন্তা করি, নিউক্লিয়াসের জায়গাটা অনেক ছোট, এবং পরমাণুর অধিকাংশ জায়গায় দেখো এখানে কিন্তু ফাঁকা। তাহলে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, এখানে থাকা হবে না, ফাঁকা হবে। এবং সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন কক্ষপথগুলো করে, ধরো এটা হচ্ছে সূর্য, এটাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন গ্রহগুলো ঘুরতেছে। ধরো এই গ্রহটা হচ্ছে পৃথিবী নামক গ্রহ। এই গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে, তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন এই বৃত্তাকার পথে ঘুরে। এই জন্য এটার নাম হয়েছে সৌর মডেল। এবং মনে রাখবে, ভিতরে নিউক্লিয়াসের ভিতরে যতগুলো প্রোটন, বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন অবস্থান করবে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সংখ্যার সমান, কিন্তু চিহ্ন হবে বিপরীত। ভিতরে যারা থাকবে তারা হচ্ছে প্লাস, প্রোটনগুলো হচ্ছে প্লাস, আর যারা কক্ষপথে ঘুরবে তারা হচ্ছে কি? মাইনাস। ফলে যতগুলো ভিতরে যদি হয় 10টা প্রোটন, নিউক্লিয়াসের ভিতরে যদি 10টা প্রোটন থাকে, তাহলে বাহিরেও হবে 10টা ইলেকট্রন। ফলে সামগ্রিকভাবে 10টা প্রোটন 10টা ইলেকট্রন পরস্পরকে কাটাকাটি করে দিলে সামগ্রিকভাবে হবে কি? পরমাণু চার্জ শূন্য। এবং নিউক্লিয়াসের ভিতরে যে ধনাত্মক চার্জের প্রোটন এবং বাহিরের যে ঋণাত্মক চার্জের ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করবে, এবং এই আকর্ষণটাকে বলছি কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলটা কি? কোনো বস্তু যখন এরকম বৃত্তাকার পথে ঘুরে, তখন কেন্দ্রের দিকে একটা বল কাজ করতে হয়। এই বলটা কি করে? কোনো বস্তুকে বৃত্তাকার পথে গতিশীল রাখে। এখন
ভিতরে আছে প্রোটন, তাহলে প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন, আর বাইরে আছে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস। তাহলে এই প্লাস মাইনাসকে আকর্ষণ করে, এই আকর্ষণের ফলে এখানে কেন্দ্রমুখী বলটা সাপ্লাই পাচ্ছে, ফলে কেন্দ্রমুখী বলের কারণে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে। তো কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরে মহাকর্ষ বল, আর এটা হচ্ছে কি তোমার আকর্ষণ বলটা হচ্ছে কুলম্ব বল। তো এই কারণে চারদিকে সে ঘুরে, নিউক্লিয়াস চারদিকে ঠিক তেমনই ইলেকট্রনও এরকম করে ঘুরবে। এই 10টা পয়েন্টে সংক্ষেপে এই রাদারফোর্ডের পরমাণু মডেল এখানে বর্ণনা করা হয়েছে। তোমাদের বইতে 3টা পয়েন্ট বলেছে, ওই 3টা পয়েন্টকে আমরা ভেঙে সহজে 10টা পয়েন্ট, এরপরও যারা বুঝো নাই বা যারা মনে রাখতে পারো না, তাহলে তাদের জন্য আরও সংক্ষিপ্ত আকারে বলি। পরমাণুতে একটি কেন্দ্র আছে, এর নাম নিউক্লিয়াস। পরমাণুর একটা কেন্দ্র আছে, এর নাম নিউক্লিয়াস। দেখো পয়েন্ট আকারে বলে দিচ্ছে। নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন আর বাইরে থাকে ইলেকট্রন। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রনের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন, এই দুইটার ভর পরমাণুর টোটাল ভরের সমান। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রনের ভর পরমাণুর ভরের সমান। এরপরের পয়েন্ট হচ্ছে, সৌরজগতে গ্রহগুলো যেমন সূর্যের চারদিকে ঘুরে, পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসে চারদিকে ঘুরে। পরমাণুর ভিতরের প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান। যতগুলো ভিতরে প্রোটন ততগুলো বাইরে ইলেকট্রন, কিন্তু চিহ্ন হবে কি বিপরীত। এবং নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। সৌরজগতে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে, পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। এই কথাগুলো বলে দেওয়া আছে। এবং নিউক্লিয়াসের ভেতরের প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সংখ্যার সমান। ভিতরে যতগুলো প্রোটন যতগুলো প্লাস চার্জ আছে, বাইরে ততগুলো ইলেকট্রনের চার্জ হবে সমান, তার সমান, কিন্তু চিহ্ন হবে কি বিপরীত। এই হচ্ছে, এবং ভেতরে প্লাস এবং বাহিরে কক্ষপথে মাইনাস, তারা পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটাই কেন্দ্রমুখী বল সাপ্লাই দিবে। এই জিনিসটা বলেছিলাম। তো এরপরে আসি, কখনো যদি পরীক্ষা আসে রাদারফোর্ডের পরমাণু মডেল, চিত্র দেখে কীভাবে বুঝবে রাদারফোর্ডের পরমাণু মডেল এসেছে, এই চিত্রটা ভালো করে খেয়াল করে রাখো। এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের চিত্র। যদি রাদারফোর্ডের পরমাণু মডেল আসে তাহলে এরকম একটা চিত্র আসবে, তাহলে চিত্র দেখে বুঝবে এটা রাদারফোর্ডের পরমাণু মডেল এসেছে। এবার আসি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, ইম্পর্ট্যান্ট। রাদারফোর্ড বলেছে পরমাণু কক্ষপথের আকার এবং আকৃতি বলে নেই, বলছে বৃত্তাকার কক্ষপথে ঘুরে। তাহলে বৃত্তটা কতটুকু? এতটুকু বৃত্ত না এতটুকু বৃত্ত না এতটুকু বৃত্ত। বৃত্তের ব্যাসার্ধ, যদি একটা বৃত্ত আঁকতে হয় একটা বৃত্তের ব্যাসার্ধতা লাগবে, সেই ব্যাসার্ধতা কীরকম, দেখতে কীরকম ধরনের বৃত্ত, অনেক ধরনের বৃত্ত আছে, এরকম বৃত্ত আছে, এরকম বৃত্ত আছে, এরকম বৃত্ত আছে। তাহলে বৃত্তর আকৃতিটা কেমন, দেখতে কেমন হবে? তাহলে কক্ষপথের আকার বলতে পারেন নাই উনি, কত বড় কতটুকু, আকৃতি বলেন নাই দেখতে কেমন। এবং সূর্য এবং গ্রহগুলোর সাথে যে তুলনা করা হয়েছে, সূর্য এবং গ্রহ কিন্তু চার্জহীন, আর ইলেকট্রন প্রোটন হচ্ছে চার্জযুক্ত। তাহলে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনাটা সঠিক হয়নি। তারপরে হচ্ছে রাদারফোর্ড বলেছিলেন শুধুমাত্র হাইড্রোজেন, মানে যাদের একটা ইলেকট্রন বা একটা প্রোটন রয়েছে, সেই ঘটনাগুলো উনি বলছে। তো একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলো নিউক্লিয়াসে কেমনে ঘুরবে সেই জিনিসটা উনি বলে নাই। এটা হচ্ছে একটা পরমাণুর কক্ষপথ, এটা ধরো নিউক্লিয়াস। এখন ইলেকট্রন যে ঘুরবে, একটা ইলেকট্রন থাকলে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। এখন যদি এখানে 10টা ইলেকট্রন থাকে, তাহলে কে কোন স্তরে থেকে ঘুরবে, কয়টা কোন স্তরে থাকবে, এই ধরনের কোন ডিটেল বর্ণনা উনি বলেন নাই। তার মানে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো কীভাবে ঘুরবে তা বলেন নাই। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্বটা তখন প্রতিষ্ঠিত ছিল। ম্যাক্সওয়েল বলে কোনো পরমাণুতে যদি ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরে, রাদারফোর্ডের পরমাণু মডেলের সবচেয়ে বড় সমস্যা হয়েছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এই মডেলটা তার গ্রহণযোগ্যতা হারায়। ম্যাক্সওয়েল কি বলেছে, কোনো চার্জযুক্ত কণা, যেমন ধরো রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রন, কোনো চার্জযুক্ত কণা যদি বৃত্তাকার পথে ক্রমাগত ঘুরতে থাকে, তাহলে সে তার শক্তি বিকিরণ করে, অর্থাৎ শক্তি ছেড়ে দেয়, শক্তি ধীরে ধীরে কমে যায়। কমে গেলে সে ধীরে ধীরে কোথায় চলে আসে, একেবারে কেন্দ্রে চলে আসে। তাহলে খেয়াল করে দেখো তো, বাইরে ছিল ইলেকট্রন, ভেতরে ছিল প্রোটন। এখন ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করে যেখানে কেন্দ্র,
এই প্রোটনের ভিতরে চলে আসে, ইলেকট্রন শক্তি বিকিরণ করে যদি এই প্রোটন বা কেন্দ্রেই চলে আসে, তাহলে প্রোটন ইলেকট্রনকে আলাদাভাবে চিন্তা করে রাখা মডেল সম্পূর্ণ কলাপস করে। তো সবচেয়ে বড় সমালোচনা এই ম্যাক্সওয়েল বলেছিল। তো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এই পরমাণু মডেলটা কখনো স্থায়ী হয় না, কারণ ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পতিত হয়। ফলে রাদারফোর্ডের পরমাণু মডেলটি তার ভাষ্যমতে কি সঠিক নয়। এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এরপরে আসি, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেখে পরবর্তীতে বোর সাহেব পরমাণু মডেল দেন। এই মডেলটা অনেক ইম্পর্টেন্ট, এই পরমাণু মডেলটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো বোরের পরমাণু মডেলে কি বলা হয়েছে, উনি বলেছে, রাদারফোর্ড বলেছিল বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু কত বড় বৃত্ত সেটা কিন্তু আর উনি স্পেসিফিকলি বা ফিক্সড করে বলে যেতে পারেননি। তো উনি বলেছে যেটা পরমাণুতে ইলেকট্রন ইচ্ছা মতন না, একটা ফিক্সড ব্যাসার্ধের, একবারে ফিক্সড মানের একটা ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে এরকম করে ঘুরতে থাকবে, ইচ্ছা মতন একটা ফিক্সড ব্যাসার্ধ থাকবে, ফিক্সড দূরত্ব থাকবে, কেন্দ্র থেকে একটা ফিক্সড দূরত্বে গিয়ে একটা বৃত্তাক, ওই বৃত্তাকার কক্ষপথে সে ইলেকট্রন ঘুরে। তাহলে কি বলছে, পরমাণুতে ইলেকট্রনগুলো ইচ্ছা মতন না, একটা ফিক্সড নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে, কতগুলো অনুমোদিত, ইচ্ছা মতন না, ফিক্সড অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। তো আমরা এই যে কক্ষপথগুলো আঁকলাম, এই কক্ষপথগুলোকে উনি বলছেন কক্ষপথ, স্থির কক্ষপথ, প্রধান শক্তি স্তর, শেল বা অরবিট, এই সবগুলো নামই মনে রাখবে। কক্ষপথ, স্থির কক্ষপথ, প্রধান শক্তি স্তর, শেল বা অরবিট। এই যে এক একটা স্তরকে বলতেছি শেল বা অরবিট, অরবিটাল না কিন্তু অরবিট। তো এই স্থির কক্ষপথগুলোকে ছোট্ট হাতের স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে প্রথম শক্তি স্তর এনের মান হবে 1। এরপর আসি দ্বিতীয় শক্তি স্তর, তাহলে এনের মান হবে কি 2। 3 নম্বর শক্তি স্তর, তাহলে এনের মান কত আসবে 3। প্রথম শেলকে বলবো কে অরবিটাল, তারপরটাকে বলবো এল, তারপরটাকে বলবো এম, তাহলে এর পরেরটা কী হবে 3 নাম্বার, তখন সেটাকে বলবো এন শেল। তাহলে কে হচ্ছে প্রথম শেল, এল হচ্ছে দ্বিতীয় শেল, এম হচ্ছে 3 নম্বর শেল, এন হচ্ছে 4 নম্বর শেল। তাহলে এন ইকুয়ালস টু 1 হলো প্রথম প্রধান শক্তি স্তর কে শেল, এনের মান যদি 2 হয় তাহলে দ্বিতীয় প্রধান শক্তি স্তর এল শেল, এনের মান যদি 3 হয় তৃতীয় প্রধান শক্তি স্তর এম শেল, এনের মান যদি 4 হয় চতুর্থ প্রধান শক্তি স্তর এন শেল প্রকাশ করবে। 4 নম্বর পয়েন্ট বলছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো তোমরা ফিজিক্সে পড়ছো ভর আর এই বেগের গুণফলকে বলি আমরা ভরবেগ, ভর আর বেগের গুণফলকে বলি ভরবেগ। এখন কোনো বস্তু যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাহলে সে কেন্দ্র থেকে একটা ফিক্সড ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরে। তাহলে যদি কৌণিক ভরবেগ বলি, তাহলে এই ভরবেগের সাথে ব্যাসার্ধটাও গুণ করে দিতে হয়। তাহলে কৌণিক ভরবেগ কি, ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে ইলেকট্রনের ভর, বেগ আর ব্যাসার্ধ, এটাকে বলতেছি আমরা কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ কি mvr। কোনো বস্তু যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরে তাহলে তার কৌণিক ভরবেগ থাকে। তাহলে এম কি, ভালো মতন শোনো, এম হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 10⁻31 -31 কেজি, আর যদি গ্রামীণ থাকে তাহলে -27। তবে তোমরা এই অঙ্ক করার সময় গ্রামে রাখবে না, ম্যাথ করার সময় অবশ্যই তোমরা এটা গ্রামে ইউজ করবে না, কিসে ইউজ করবে, কেজিতে ইউজ করবে। এখানে কিন্তু -27 না, এখানে হচ্ছে -31 কেজি। এই অঙ্ক করার সময় এখান থেকে কিন্তু ম্যাথ আসবে, এই সূত্র দিয়ে ম্যাথ আসবে, অনেক ইম্পর্ট্যান্ট, এটা ম্যাথ আসবে। তো এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, যেটার মান হচ্ছে এটা, তোমাদের ক্যালকুলেটারে এই মান লেখা আছে, মুখস্থ না করলেও চলবে। এরপর আসি ইলেকট্রন ধরো এরকম বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, তাহলে এই বৃত্তাকার কক্ষপথের যে ব্যাসার্ধ এটা হচ্ছে কি আর, বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে কি আর, এবং ভি হচ্ছে ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরে, ইলেকট্রনের কিন্তু একটা বেগ আছে, যে একটা নির্দিষ্ট বেগ নিয়ে কিন্তু ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। তাহলে ইলেকট্রন যে কক্ষপথে থাকে সে কক্ষপথে ঘূর্ণয়ন অবস্থায় তার বেগকে বলতেছি আমরা কি ভি। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক হচ্ছে ক্যালকুলেটারে 0.06 কনস্ট্যান্ট 0.6 লিখলেই এই প্ল্যাঙ্কের ধ্রুবকটা চলে আসবে, দেখবে তোমাদের ক্যালকুলেটারে লেখা আছে। আর যারা মুখস্থ করতে চাও মুখস্থ করবে 6.626 × 10⁻34। এবার আসি তোমাদের বইতে কিন্তু প্ল্যাঙ্কের ধ্রুবকের আর একটা একক আছে, ওই এককটাও রাইট, এই এককটাও রাইট, দুটোটাই রাইট, এটাও বই আছে।
এবং n হচ্ছে যদি প্রথম শক্তি স্তর থেকে ইলেকট্রন ঘুরে তাহলে n এর মান হবে 1, যদি দ্বিতীয় শক্তি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রন যদি থাকে তাহলে 2, 3 নম্বর শক্তি স্তরে থাকলে লিখব 3। তো একটু আগে যেটা বলতেছিলাম যে কৌণিক ভরবেগ হচ্ছে ভর, বেগ এবং ব্যাসার্ধের গুণফলকে আমরা বলি কৌণিক ভরবেগ। এবার পরবর্তী পয়েন্ট বলি, তোমাদের বইতে কিন্তু বোরের পরমাণু মডেলের 3টা পয়েন্ট, ওই 3টা পয়েন্টকে আমি ভেঙে ভেঙে ছোটো ছোটো পয়েন্টকে বলছি। তো প্রথমে আসে এটা অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু ইন্টারমিডিয়েট এবং অনার্স লেভেল পর্যন্ত এই জিনিস তোমার পিছনে ছাড়বে না, এটা ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে বুঝো প্রত্যেকটা টপিক। পরমাণুর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, আর তারপরে হচ্ছে ধরো পরমাণুর কেন্দ্রের বাইরে প্রথম শক্তি স্তর, এরপরে ধরো দ্বিতীয় শক্তি স্তর, এরকম করে একটা একটা করে শক্তি স্তর বাড়তে থাকবে। তো মনে রাখবা যখন n এর মান কম হবে, ধরো n এর মান 1, n এর মান 2, তাহলে এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর। n এর মান যার কম সে হচ্ছে নিম্ন শক্তি স্তর, সেই শক্তি স্তর, আর n এর মান যদি হয় বেশি তাহলে সেটা হবে উচ্চ শক্তি স্তর। তাহলে আমি নিউক্লিয়াস থেকে যতই আমি দূরের কক্ষপথে যাব শক্তি স্তরের শক্তি হবে উচ্চ শক্তি স্তর, আর যতই আমি নিউক্লিয়াস থেকে দূর থেকে নিউক্লিয়াসের দিকের কক্ষপথে আসব, দূর থেকে যত আমি নিউক্লিয়াসের দিকের কক্ষপথে আসবো, নিউক্লিয়াসের কাছের কক্ষপথগুলো হবে নিম্ন শক্তি স্তর। তো মনে রাখবা ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর, এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, নিম্ন থেকে যখন উচ্চতে যাবে, নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষণ করবে। তাহলে কি পরিমাণ শক্তি শোষণ করবে সেটা হচ্ছে, ধরো এই শক্তি স্তরের শক্তি এখানে বলে দিয়েছে কি, দেখো এই শক্তি স্তরের শক্তি হচ্ছে কি E1, আর এই দ্বিতীয় শক্তি স্তরের শক্তিকে বলছি এমনি কি E2। তাহলে যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি থেকে যখন উচ্চ শক্তিতে যাবে তখন ইলেকট্রন শক্তি শোষণ করবে, তখন কি হবে E2 - E1। আবার এখানে হবে যদি উচ্চ থেকে নিম্নতে আসে তাহলে শক্তি বিকিরণ করবে, মানে শক্তি ছেড়ে দিবে, ত্যাগ করবে, তখন বিকিরিত শক্তি। নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তি শোষণ করবে, আর উচ্চ থেকে নিম্নতে আসলে শক্তির বিকিরণ করবে, ত্যাগ করবে, ছেড়ে দিবে। তো কী পরিমাণ শক্তি শোষণ বিকিরণ করবে সেটা বের করবো ডেল ই দ্বারা। তাহলে ডেল ই সমান E2 - E1। এখন কী পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবে, এই বিকিরিত বা শোষিত মানে কী পরিমাণ শক্তি গ্রহণ করবে আর কী পরিমাণ শক্তি ছেড়ে দিবে, এটা কি প্রকাশ করবো আমরা এটা দিয়ে। তাহলে লিখে আমরা সূত্রটা কী ছিল, E = E বা ডেল ই, কেউ লেখে E, অথবা ডেল ই = E2 - E1। আবার এটাও লেখা যায় যে E বা ডেল ই সমান এটা একটা সূত্র গেল। আবার E বা ডেল ই সমান H নিউ, এই চিহ্নটার নাম হচ্ছে কি নিউ, এই চিহ্নের নাম হচ্ছে নিউ। তাহলে E = H নিউ কি, নিউ হচ্ছে শোষিত বা বিকিরিত রশ্মির কম্পাঙ্ক, আর সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸। আর কি পরিমাণ শক্তি শোষণ বিকিরণ হচ্ছে, শক্তি শোষণ বিকিরণ হয় তরঙ্গ আকারে, এবং কি পরিমাণ শক্তি শোষণ বিকিরণ হচ্ছে সেটাকে বলতেছি আমরা ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, এবং তরঙ্গ দৈর্ঘ্যের এককটা অবশ্যই কি এককে থাকতে হবে, মিটার এককে। যদি অন্য কোনো এককে থাকে তাহলে এটাকে মিটার এককে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে পরবর্তী পয়েন্ট। তো একটু মাঝখানে আমরা আবার একটু আলোচনা করি যে এখানে যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন বিভিন্ন আলো দেখা যায়। ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে বিভিন্ন বর্ণের আলো দেখা যায় অনেক সময়। তো এই জায়গা থেকে আমরা একটা বর্ণালীর ধারণা পাই। তো এবার বর্ণালীটাকে একটু পরে আসি। পারমাণবিক বর্ণালী হচ্ছে বিভিন্ন বর্ণের আলোর সমাবেশকে বলতেছি বর্ণালী। তো ইলেকট্রন যখন বিভিন্ন শক্তি বিকিরণ, এটা হচ্ছে বিকিরণ বা শোষিত হয়, বিকিরিত বা শোষিত হয়, তখন সেই শক্তিটাকে আমরা যদি এখানে বসাই, নিউয়ের মধ্যে বসাই বা ল্যামডার মধ্যে বসাই, তাহলে একটা ই পাই, অথবা ই এর ফিক্সড ভ্যালুর জন্য আমরা একটা নির্দিষ্ট ল্যামডা পাই। তো সূত্র কি, নিউ = C/λ, এটা হচ্ছে ম্যাথে আসে। আবার তোমার ফিজিক্স বইতে দেখবা যে কম্পাঙ্ককে এফ দিয়ে প্রকাশ করছে। তো নিউ এটা হচ্ছে কেমিস্ট্রি বইতে ইউজ করা হয়, এফ এটা হচ্ছে ফিজিক্স বইতে ইউজ করা হয়, দুইটা দ্বারাই কম্পাঙ্ক বোঝায়। তো এবার আসি পরমাণু মডেলের সাফল্য। বড় পরমাণুতে শক্তি স্তরের আকার
বৃত্তাকার কক্ষপথ, কিন্তু বৃত্তটা কত বড় স্পেসিফিকলি বলে দেওয়া হয়েছে যে বৃত্তের আকার বা ব্যাসার্ধ কী হবে, আকার সম্পর্কে উনি ধারণা দিয়েছেন। তারপর হচ্ছে ইলেকট্রন কখন শক্তি শোষণ বা বিকিরণ করে, উনি বলেছে যে শক্তির শোষণ বা বিকিরণ করলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে, এবং পরমাণু যখন শক্তি বিকিরণ করবে নিম্ন স্তরে নেমে আসবে। তার মানে উচ্চ থেকে যদি নিচুতে আসে তাহলে শক্তি বিকিরণ করবে, আর নিম্ন শক্তি থেকে যদি উচ্চ শক্তির স্তরে যায় তাহলে শক্তি শোষণ করবে। এবং এই জায়গায় উনি একটি ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন বর্ণালী উনি ব্যাখ্যা করতে পারছে, যে বিভিন্ন বর্ণের কালার যে দেখা যায় এই কালারটা কেন দেখা যায় উনি ব্যাখ্যা করতে পারছে। কিন্তু এখানে কিছু সমস্যা রয়েছে, সেটা কি যে একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যারা তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারা গেছে, কিন্তু যদি একের অধিক ইলেকট্রন থাকে তাহলে ব্যাখ্যা করতে পারে না। তারপরে হচ্ছে পারমাণবিক বর্ণালীতে একটা রেখা পাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে অনেকগুলো রেখা পাওয়া যায়। তো এটা হচ্ছে ধরো নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, হ্যাঁ, এটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। তো এখন পারমাণবিক বর্ণালীতে একটা রেখার বদলে অনেকগুলো রেখা দেখা যায়, বলতেছে যে একটা রেখার বদলে অনেকগুলো রেখা দেখা যায়। তার কারণটা কি, ধর এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, হ্যাঁ। তো এখন ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তির স্তরে আসে তাহলে একটা রেখা দেবে, আর যদি 3 থেকে 1-এ আসে একটা রেখা দেখা যাবে, আবার যদি সে 4 থেকে 1-এ আসে তাহলে একটা রেখা দেখা যাবে। এই যে একাধিক রেখা দেখা যায়, এটার কারণ উনি ব্যাখ্যা করতে পারে নাই। এবং পরবর্তীতে আরেকটা সীমাবদ্ধতা রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রন শুধু বৃত্তাকার পথেই না উপবৃত্তাকার পথেও ঘুরতে পারে। এটা সম্পর্কে ডিটেল তোমরা বড় ক্লাস জানতে পারবে, সেই জিনিসটা উনি এখানে বলতে পারেন নাই যে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু বাস্তবে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। এবার আসি ওনার পরমাণু মডেলে আমরা বুঝতে পারলাম যে n=1 হলে প্রথম শক্তি স্তর, এটাকে বলি কে শেল, n=2 হলে দ্বিতীয় শক্তি স্তর এল শেল, তারপর হচ্ছে n=3 হলে তৃতীয় শক্তি স্তর এম শেল। তাহলে এই প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, সূত্র হচ্ছে 2n²। এটা অনেক ইম্পর্ট্যান্ট, সিকিউতে আসে যে প্রথম শক্তি স্তরে যেহেতু n এর মান 1, তাহলে এখানে n এর মান কত বসাবো 1, তাহলে 2n²। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা। দ্বিতীয় শক্তি স্তরে n এর মান 2, তাহলে 2n², তাহলে 8টা ইলেকট্রন থাকতে পারে। পরে হচ্ছে 2n², তাহলে 3 নম্বর শক্তি স্তরে n এর মান 3 বসাইছি, তাহলে 18টা। তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, পরে শক্তি স্তরে 8টা, তারপর শক্তি স্তরে 18টা, তারপর শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকতে পারে। তো এরকম এই নিয়মটা আসলে হাইড্রোজেন থেকে মানে 1 থেকে 18 আর্গন পর্যন্ত প্রযোজ্য হয়, তারপরে গিয়ে একটু ব্যতিক্রম হয়ে যায়। তো একটা ব্যতিক্রম হয়, তো যেইটা ব্যতিক্রম মনে রাখবা সেটাই কেমিস্ট্রিতে অনেক ইম্পর্ট্যান্ট। তো এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, পটাশিয়ামের 19 নম্বর ইলেকট্রনটা 3 নম্বর শক্তি স্তরে না গিয়ে 4 নম্বর শক্তি স্তরে কেন গেল? এই যে একটু আগে যে 2n² সূত্রটা প্রযোজ্য হয় না, তো এটার এক্সাম্পল স্বরূপ এই পটাশিয়ামকে আমরা বেছে নিয়েছি। তো আবার এইভাবে প্রশ্ন আসে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা D3D-তে না গিয়ে অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 3D অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যায়, এটা ব্যাখ্যা করার জন্য আমাদেরকে ইলেকট্রন বিন্যাস আগে শিখে আসতে হবে। তো চলো ইলেকট্রন বিন্যাসটা একটু শিখে আসি। তাহলে প্রথমে আসি ইলেকট্রন বিন্যাস কি। ইলেকট্রন বিন্যাস হচ্ছে পরমাণুতে ইলেকট্রনগুলো যে কীভাবে বিন্যস্ত থাকে। যেমন ধরো একটা বিল্ডিং আছে, তাহলে ধরো এটা একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের বিভিন্ন তলা আছে, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা। তাহলে এখানে এরকম একটা বিল্ডিংয়ের বিভিন্ন তলা আছে। চিন্তা করো একটা বিল্ডিংয়ের বিভিন্ন তলা আছে, একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের বিভিন্ন তলা আছে। তলার 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা এরকম তলা আছে। তো এবার ওই প্রত্যেকটা তলায় আবার বিভিন্ন রুম আছে। ধরো একটা রুম, 2টা রুম, 3টা রুম, এরকম একটা রুম, 2টা রুম, 3টা রুম, এরকম রুম আছে। তো ওই রুমের মধ্যে আবার ধরো তোমাদের ক্লাসরুমে দেখবা বিভিন্ন বেঞ্চ আছে, এই যে এরকম এক সারি বেঞ্চ, এরকম বেঞ্চ, এরকম বেঞ্চ, এরকম বেঞ্চ। তো এখন আমরা পরমাণুর ক্ষেত্রে ধরবো, বিল্ডিংটাকে চিন্তা করব পরমাণুর সাথে, আর 1 তলা, 2 তলা, 3 তলাটাকে চিন্তা করব শক্তি স্তর কক্ষপথের সাথে। আর প্রত্যেকটা তলায় বিভিন্ন রুম থাকে, এই রুমগুলোকে চিন্তা করব উপস্তর বা অরবিটাল। আর ওই অরবিটালের মধ্যে আবার বিভিন্ন রুমে বিভিন্ন বেঞ্চ আছে, ওই বেঞ্চের মধ্যে থাকে যেমন স্টুডেন্ট, আর এখানে থাকবে ইলেকট্রনগুলো। তাহলে আমি আবার বলি, পরমাণুতে তলাটা হচ্ছে স্তর বা শক্তি স্তর, রুমগুলো হবে উপস্তর, আর বেঞ্চগুলো হবে সেখানে ইলেকট্রন অবস্থান করবে।
তো এটা হচ্ছে আমার মূল কনসেপ্ট। যদি না বুঝো একটু পড়লে তুমি বুঝতে পারবে। সামনে একটু এগিয়ে যাই তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এটা বোঝার জন্য আমাকে জানতে হবে কি কোয়ান্টাম সংখ্যা। এটা সরাসরি তোমাদের বইতে নাই, এটা ইন্টারমিডিয়েটের জিনিস, একটু জানা লাগবে তোমাদের। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি কোনো পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, দিকবিন্যাস, ঘূর্ণায়নের দিক, এই জিনিসগুলো যে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় সেই সংখ্যাটাকে বলতেছি আমরা কি কোয়ান্টাম সংখ্যা। পরমাণুতেই ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, ঘূর্ণায়নের দিক, এগুলো যে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় সেই সংখ্যাকে বলবো আমরা কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 ধরনের। কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করি n দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করব l দ্বারা। ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করব m দ্বারা। আর স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, সেটাকে প্রকাশ করব s দ্বারা। তাহলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝাবে আকার, মানে আকার মানে কত বড় দেখতে। এই যে দেখো এরকম কত বড় আকার, আকারটা কত বড়। আর আকৃতি মানে হচ্ছে দেখতে কেমন, যে কোনোটা গোল, কোনোটা ডাম্বেল, কোনোটা ডাবল ডাম্বেল, এরকম বিভিন্ন আকৃতির আছে। তাহলে আকৃতি দেখতে কেমন। আর বিভিন্ন আকৃতির অরবিটালগুলো কোন দিকে বিন্যস্ত থাকে, তার দিক কোন দিকে হবে, তাহলে দিকটা বোঝায় অরবিটাল। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বোঝায় m দ্বারা ত্রিমাত্রিক বিন্যাস। ইলেকট্রন স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোঝায় ঘূর্ণায়নের দিক, যে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে ইলেকট্রন না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে ইলেকট্রন, এই ঘূর্ণায়নটা বোঝায় এটা দ্বারা। এবং এল এর মানটা ডিপেন্ড করে n এর উপর, আর m এর মান ডিপেন্ড করে l এর উপর। ভালো মতন বুঝছো কিন্তু, l এর মান ডিপেন্ড করে n এর উপর, আর m এর মান ডিপেন্ড করে l এর উপর। l এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, আর m এর মান হবে 0 সহ, 0 থেকে না 0 সহ +-l পর্যন্ত, +-l পর্যন্ত। l এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, আর l এর মান হবে 0 সহ +-l পর্যন্ত। তাহলে একটু করলে একটু পরে বুঝতে পারবে। এবং l এর মান যদি কোথাও দেখো 0 আসছে, তার মানে সেই উপস্তরের নামটা হচ্ছে s। আর যদি দেখো l এর মান 1 আসে, তাহলে সেই উপস্তরের নামটা হবে p। আর যদি l এর মান 2 আসে, তাহলে সেই উপস্তরের নাম হবে d। আর l এর মান যদি 3 আসে, তাহলে সেই উপস্তরের নাম হবে f। l এর মান 0 হইলে s, 1 হইলে p, 2 হইলে d, 3 হইলে f। s এর মধ্যে অরবিটাল আছে একটা, p এর মধ্যে অরবিটাল আছে 3টা। কীভাবে একটু পরে বলতেছি। d এতে অরবিটাল আছে 5টা, f এ অরবিটাল আছে 7টা। এক একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে যেহেতু অরবিটাল একটা, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2। এখানে অরবিটাল 3টা, তাহলে 3 দুগুণে 6টা। এখানে অরবিটাল 5টা, এক একটা অরবিটাল থাকতে পারে 2টা, 10টা। এখানে 7টা অরবিটাল, 7 দুগুণে 14টা ইলেকট্রন এখানে থাকতে পারবে। তাহলে 2, 6, 10, 14। এজন্য আমরা s অরবিটালের মাথার উপর লিখি s², p-তে লিখি p⁶, d-তে লিখি d⁻10, আর f-এ লিখি f⁴ লিখি। কারণ সর্বোচ্চ ধারণ ক্ষমতা ওদের কত? 2, s-এ 2, p-তে 6, d-তে 10, আর f-এ 14। তো এবার আসি প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে। তো আমরা একটু আগে বলছিলাম যে n = 1 হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝায়, এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আকার বোঝায়। n এর মান যদি 1 হয়, k শেল, এরকম ধরো একটা বৃত্ত। n এর মান যদি হয় 2, l শেল, আরেকটু বড় বৃত্ত। n এর মান যদি হয় 3, m শেল, দেখো আরেকটু বড় বৃত্ত। তাহলে এটা হচ্ছে n এর মান 1, এটা হচ্ছে n এর মান 1 হইলে, এটা হচ্ছে n এর মান 2 হইলে, এটা হচ্ছে n এর মান 3 হইলে, এটা হচ্ছে n এর মান 4 হইলে, এরকম করে দেখো যত আমি n এর মান বাড়াবো তত আকার বড় হচ্ছে। তো এটাকে দিয়ে বোঝায় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এরপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা l দিয়ে বোঝায় আকৃতি। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m দিয়ে বোঝায় দিকবিন্যাস। তো আমরা একটু আগে দেখলাম s অরবিটালটা দেখতে গোলক বা ফুটবলের মতন, আর p অরবিটালটা দেখো ডাম্বেলের মতন, এরকম ডাম্বেল। এগুলো তোমাদের লাগবে না, এগুলো ইন্টারমিডিয়েটের উপরের ক্লাসের পড়া। এরকম ডাম্বেল px, py, pz, এরকম ডাম্বেল। তারপর হচ্ছে d অরবিটালটা হচ্ছে দেখো ডাবল ডাম্বেল, 2টা ডাম্বেল। এ দেখো একটা ডাম্বেল, 2টা ডাম্বেল, একটা ডাম্বেল,
2টা ডাম্বেল, এগুলোতে হচ্ছে ডাবল ডাম্বেল। তো এগুলো হচ্ছে dxy yz zx x স্কোয়ার হাইফেন y স্কোয়ার z স্কোয়ার। এটা হচ্ছে তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যা এস, যে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এবার দেখব কোয়ান্টাম সংখ্যার মানটা কীভাবে আসছে। দেখো এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে প্রথম শক্তি স্তর হলে n এর মান 1, 1 হইলে এল এর মান বসাবো 1। তাহলে যদি এখানে 1 বসাই তাহলে বসালে কি আসবে, n-1 ইকুয়াল টু কত, 0। আমরা জানি 0 হইলে সেটা বোঝায় এস উপস্তর। এরপর আসে n এর মান 2, n এর মান যদি 2 হয় তাহলে n-1, তাহলে কি হবে, কত আসে 1, কিন্তু স্টার্ট হবে কোন জায়গা থেকে, আমরা বলেছিলাম 0 থেকে স্টার্ট হবে। তাহলে 0 1, 0 হলে এস উপস্তর, 1 হলে পি উপস্তর। এরপর আসি n এর মান যদি হয় 3, তাহলে n এর মান হবে 3-1, তাহলে কত আসে 2, কিন্তু শুরু হবে কোন জায়গা থেকে, 0 থেকে। তাহলে 0 1 2, 0 হইলে এস উপস্তর, 1 হইলে পি উপস্তর, 2 হইলে ডি উপস্তর। আমরা বলবো যে এস এর মধ্যে কতগুলো উপস্তর বা অরবিটাল আছে। উপস্তর বা অরবিটাল বোঝার জন্য আমাকে এম এর মানে যেতে হবে। এম সমান সমান হবে 0 সহ এল প্লাস মাইনাস এল পর্যন্ত, এটা পর্যন্ত। তাহলে যেহেতু এল এর মান 0, তাহলে এম এর মানও কত আসবে, 0। যেহেতু এল এর মান 0, তাহলে এম এর মান আসবে 0। যেহেতু এল এর মান 1, তাহলে এম এর মান হবে 0 থেকে প্লাস মাইনাস 1 পর্যন্ত। তাহলে এখানে মান কত, +1 0 -1, কয়টা মান, 3টা। তাহলে এটার মধ্যে অরবিটাল কয়টা, 3টা অরবিটাল। এরপরে আসি এন এর মান যদি হয় 3, তাহলে এন এর মান আসবে কত, 3-1 মানে কত, 2। তাহলে স্টার্ট হবে 0 থেকে, 0 1 2, 0 হইলে এম এর মান 0, আর 1 হইলে 0 থেকে +-1, আর 2 হইলে 0 থেকে +0 +-1 +-2। তাহলে এখানে কয়টা অরবিটাল, 5টা অরবিটাল। তাহলে আমরা কি শিখলাম, যে এস এর মধ্যে অরবিটাল হচ্ছে কয়টা। যেহেতু এটা প্রথম শক্তি স্তর, তাহলে প্রথম শক্তি স্তর এস হলে এটার নাম হবে 1s। এই জায়গায় যেহেতু দ্বিতীয় শক্তি স্তর হইলে 2s, দ্বিতীয় শক্তি স্তর দেখে এখানে 2s 2p। এখানে 3 নাম্বার শক্তি স্তর, তাহলে এসটা কোন 3 নাম্বার শক্তি স্তরের এস, 3 নাম্বার শক্তি স্তরের পি, 3 নাম্বার শক্তি স্তরের ডি অরবিটাল। এক একটা অরবিটালে এস এর মধ্যে অরবিটাল বা উপস্তর কয়টা, একটা। পি এর মধ্যে অরবিটাল হচ্ছে 3টা, ডি এর মধ্যে অরবিটাল হচ্ছে 5টা, আর একইভাবে এফ এর মধ্যে অরবিটাল বের করা যাবে 7টা। এক একটা অরবিটালে 2টা করে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, এক একটা অরবিটালে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে এস অরবিটালে ইলেকট্রন থাকবে 2টা, পি অরবিটালে সর্বোচ্চ 6টা, ডি অরবিটালে সর্বোচ্চ 10টা, আর এফ অরবিটালে সর্বোচ্চ 14টা। এই জন্য আমরা এই জায়গায় ইউজ করব এস স্কোয়ার, মানে 2টা ইলেকট্রন এসে, আর পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 6টা, এস এর মধ্যে 2টা, পি এর মধ্যে 6টা, ডি এর মধ্যে 10টা। তো একইভাবে তোমরা এফ অরবিটালও বের করে ফেলবা। এবার যেহেতু আমরা ইলেকট্রন বিন্যাস শিখে ফেলেছি, এবার দেখলাম প্রথম শক্তি স্তর n = 1, n = 1 হইলে এল এর মান কত আসে, 0, আর 0 হইলে কি স্তর, এস উপস্তর। কার এস উপস্তর, প্রথম শক্তি স্তরের এস উপস্তর। এন এর মান 2 হইলে n-2 করলে কত আসে, 1। তাহলে স্টার্ট হবে কোন জায়গা থেকে, 0 থেকে। তাহলে 0 আর 1, 0-এর জন্য এস, 1-এর জন্য পি। কয় নম্বর শক্তি স্তরের এসপি, 2 নম্বর শক্তি স্তরের এসপি, তাহলে 2 ইউজ করবো। এবার এন এর মান যদি হয় 3, তাহলে n-1 কত আসবে, 3 - 1 = কত, 2। কিন্তু স্টার্ট হবে 0 1 2, তাহলে 0-এর জন্য হবে এস, 1-এর জন্য হবে পি, আর 2-এর জন্য হবে কি, ডি। এবং এগুলো কত নম্বর শক্তি স্তরের, 3 নম্বর শক্তি স্তরের এসপি। তাহলে 3 নম্বর শক্তি স্তরের এসপি দেখে 3s 3p 3d। এবার আসি 4 নম্বর শক্তি স্তরের জন্য। তাহলে 4 নম্বর শক্তি স্তরের জন্য এল এর মান হবে 4 - 1, তাহলে 3। স্টার্ট হবে কোন জায়গা থেকে, 0 থেকে। 0 1 2 3, 0 হইলে এস, 1 হইলে পি, 2 হইলে ডি, 3 হইলে এফ। তাহলে কি লিখবো, এস পি ডি এফ। এবং এই এস পি ডি এফ গুলো কোন শক্তি স্তরের, 4 নম্বর শক্তি স্তরের। তাই সবার সামনে কি বসায় দিব, 4 বসায় দিব। তাহলে এবার আসি এই চারটা আসবেই পরীক্ষা, এত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এন এর মান যখন হয় 1, তখন এল এর মান হয় 1, 0, n-1, তাহলে 0 হইলে এস উপস্তর। কত নম্বর শক্তি স্তরের এস, 1 নম্বর শক্তি স্তরের এস।
এবং একটু আগে অরবিটালের মোট সংখ্যা হিসাব করে এসেছিলাম। সূত্র হচ্ছে কি 2l + 1। সূত্রটা লিখি 2 × 2l + 1 ইন্টু এভাবে ব্রেকেট দিয়ে দিবা। তাহলে এল এর মান কত 0, তাহলে 0 যদি এখানে বসাই তাহলে পুরোটা হয়ে গেল 0, 2 একে 2। আর 2n স্কয়ার সূত্র আগে শিখে আসছিলাম, n এর মান যদি যেহেতু 1 তাহলে 1 এর মান এখানে এর মধ্যে বসিয়ে দিলে 2টা ইলেকট্রন, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। এবার আসি n এর মান যদি আসে 2, তাহলে 2 - 1 সমান কত 1, কিন্তু এটা হবে কি 0 থেকে, তাহলে 0 আর 1, তাহলে মান আসবে 0 আর 1। এবার আসি 0 হইলে s উপস্তর, 1 হইলে p উপস্তর। এটা কত নম্বরের s? 2 নম্বর শক্তি স্তরের s, তাহলে 2s 2 নম্বর শক্তি স্তর p 2p। তাহলে এই l এর মানটা যদি আমি এই সূত্রের মধ্যে বসাই দেই তাহলে কি আসে? প্রথম 2s এর মধ্যে অরবিটালে কয়টা অরবিটাল? 2টা অরবিটাল, একটা অরবিটালের মধ্যে 2টা ইলেকট্রন, আর এখানে 3টা অরবিটালের মধ্যে মোট 6টা ইলেকট্রন। তাহলে এই সূত্রের মধ্যে l এর মানগুলো বসাই দিলে তুমি এখানে ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবা। তাহলে সবচেয়ে কঠিনটা করাই। n এর মান যদি হয় 4 তাহলে শুরু হবে কোন জায়গা থেকে? 4 - 1, 4 - 1 করলে কত আসবে? 0 1 2 3, 4 - 1 মানে কত? 3, তাহলে স্টার্ট হবে কি 0 থেকে, তাহলে 0 1 2 3। এবার 0 হইলে s, 1 হইলে p, 2 হইলে d, 3 হইলে f। এবার এটা যেহেতু 4 নম্বর শক্তি স্তরের spdf, তাহলে কি লিখব? 4s 4p 4d 4f। এবং এই l এর মানগুলো যদি আমি এইখানে বসাই, এই সূত্রের মধ্যে বসাই, তাহলে কি পাবো? s এর মধ্যে 2টা ইলেকট্রন থাকতে পারে, p এর মধ্যে 6টা, d এর মধ্যে 10টা, f এর মধ্যে 14টা। কীভাবে থাকে আমি একটু দেখে আসছিলাম। তাহলে মোট অরবিটাল কয়টা এখানে? এখানে সব অরবিটালগুলো যোগ করব, এতগুলো অরবিটাল আছে, এতগুলো ইলেকট্রন আছে। তাহলে এই যতগুলো ইলেকট্রন সংখ্যা সবগুলো যোগ করলে পাবো কত? 32। তো এখানে 2n স্কয়ার সূত্র দিয়ে আমরা বের করে ফেলছি 32। এখন আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতিটা পড়ে আসব। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি কি? ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালগুলোতে আগে প্রবেশ করবে। ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে। কেন? কারণ নিম্ন শক্তির অরবিটালগুলো স্থিতিশীল, সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে। তাহলে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে, কারণ নিম্ন শক্তির অরবিটালগুলোর স্থিতিশীলতা বেশি। তো ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে যাবে, এরপর ধীরে ধীরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। নিম্ন শক্তি স্তরের অরবিটালে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে, উচ্চ শক্তির স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে তার হাতে যদি 2টা অপশন থাকে তাহলে সে প্রথমে কোনটাকে বাছাই করে নেবে? নিম্ন শক্তির অরবিটালে আগে যাবে, উচ্চ শক্তির অরবিটালে পরে যাবে। এবার এই নিম্ন শক্তি উচ্চ শক্তির অরবিটালটা আমি বের করব কীভাবে? যার n + l এর মান কম সে হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, আর যার n + l এর মান বেশি সে হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। ধরো তোমার কাছে একটু আগে আমরা শিখে আসছি 1s 2s, তাহলে এখন 1s আর 2s এই দুটোর মধ্যে কে নিম্ন শক্তির কে উচ্চ শক্তির কীভাবে ডিসাইড করব? তাহলে বের করব কি n + l এর মান। তাহলে যেহেতু প্রথম শক্তি স্তর, তাহলে n এর মান কত আসবে? 1, আর s উপস্তর হইলে l এর মান কত? 0। একটু আগে কিন্তু আমরা দেখে আসছিলাম যে l এর মান 0 হইলে s, 1 হইলে p, 2 হইলে d, 3 হইলে f। ওই জায়গা থেকে আমরা এখানে দেখতে পাইলাম যে যেহেতু s উপস্তরে আছে তাহলে l এর মান কত আসবে? 0। তাহলে n + l এর মান কত আসবে? 1 + 0, এটা কিন্তু 0 হবে। 1 + 0 মানে কত? 1। 1 + 0 মানে কত? 1। এই 1টা হবে না। এবার আসি তোমার 2s অরবিটাল। তাহলে 2s অরবিটাল আমি কি দেখতে পাচ্ছি? 2s অরবিটালে যেহেতু দ্বিতীয় শক্তি স্তর তাহলে n এর মান 2, আর যেহেতু s উপস্তর l এর মান 0, তাহলে 2 + 0, 2 + 0 কত আসবে? 2 + 0 = আসলো কত? 2। তা আমরা এখানে দেখলাম যে n + l এর মান আসলো এখানে 1, আর এখানে n + l এর মান আসলো কত? 0। n + l এর মান আসলো এখানে 1, আর এখানে n + l এর মান কত আসলো? 2। তাহলে n + l এর মান যার কম, n + l এর মান যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কারণ সেটা নিম্ন শক্তির। তাহলে আমি কি বললাম? যার n + l এর মান কম সেটা হচ্ছে নিম্ন শক্তির, আর যার n + l এর মান বড় বা বেশি সে হচ্ছে কি? উচ্চ শক্তির। তাহলে যার n + l এর মান বেশি সে উচ্চ শক্তির, আর যার n + l এর মান কম সে নিম্ন শক্তির। তাহলে ইলেকট্রন প্রথমে এই 1s অরবিটালে প্রবেশ করবে, তারপর 2s অরবিটালে প্রবেশ করবে।
এখন যদি এরকম থাকে যে n প্লাস l এর মান দুটা সমান, তাহলে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? তাহলে যার n এর মান কম সেখানে আগে প্রবেশ করবে। এক্সাম্পল স্বরূপ দেখলাম এখানে 3d অরবিটাল আর এখানে 4p অরবিটাল। 3d অরবিটালের n এর মান কত? 3 নম্বর শক্তি স্তর দেখে n এর মান 3, আর l এর মান d এর জন্য l এর মান হচ্ছে কত? 2। তাহলে কত আসলো n প্লাস l এর মান? 3 প্লাস 2 ইজ ইকুয়ালস টু কত? 5। আর এখানে n এর মান কত? 4 নম্বর শক্তি স্তর দেখে n এর মান 4, আর l এর মান p দেখে কত? 1। তো এখন আমার n প্লাস l এর মান কি আসে? 4 প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত? 5। এখন দুইটাই যেহেতু 5, দুইটা মানই 5, n প্লাস l এর মান ওরও 5 ওরও 5, তাহলে দেখতে হবে কার n ছোট। খেয়াল করে দেখো, ওর n কত? 2 আর ওর n কত? 4, দুইটাতেই আসছে কিন্তু আমার 5। তাহলে যেহেতু এইটা ছোট, এই মানটা কম, তাই এটা হচ্ছে কি? নিম্ন শক্তি। আর এই মানটা যেহেতু বেশি, তাহলে এটা কি হবে? উচ্চ শক্তি। এবং আমরা জানি ইলেকট্রন নিম্ন শক্তি অরবিটালে ইলেকট্রন আগে যাবে, তাহলে ইলেকট্রন এখানে আগে প্রবেশ করবে, তারপরে গিয়ে ওই জায়গায় প্রবেশ করবে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে 3d আর 4s এর মধ্যে 3d শক্তি কম, এখানে ইলেকট্রন আগে যাবে, তারপরে যাবে 4p-তে। আমরা যে নীতিটা পড়লাম এতক্ষণ, এই নীতিটাকে আমরা বলি আউফবাউ নীতি। জার্মান বিজ্ঞানী আউফবাউয়ের নাম অনুসারে এই নীতিকে বলা হয়েছে আউফবাউ নীতি। তো এই নীতির আলোকে ইলেকট্রন বিন্যাসের উদাহরণ দেওয়া হলো। একটু আগে পড়েছে এই জিনিসটা, এখন আমরা আউফবাউ নীতির আলোকে আলোচনা করছি। সেম নীতি। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। মানে কি? ইলেকট্রন ফার্স্টে প্রবেশ করবে নিম্ন শক্তির অরবিটালে, পরে ক্রমান্বয়ে সে ধীরে ধীরে উচ্চ শক্তির অরবিটালে যাবে। কারণ নিম্ন শক্তির অরবিটাল সমূহের স্থিতিশীলতা অনেক বেশি। এজন্য ইলেকট্রন প্রথমে কি করে? নিম্ন শক্তির অরবিটালে আগে যাবে, নিম্ন শক্তির অরবিটাল প্রথমে যাবে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। কারণ কি? কারণ নিম্ন শক্তির অরবিটালে স্থিতিশীলতা বেশি। এই নীতিকে জার্মান ভাষায় আউফবাউ নীতি বলে। এখন দুইটা কোয়ান্টাম সংখ্যা n আর l, যার n প্লাস l এর মান কম সেটা নিম্ন শক্তির অরবিটাল, এবং ইলেকট্রন সেখানে ফার্স্টে প্রবেশ করবে। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে ইলেকট্রন 3d এবং 4s কোন অরবিটালে আগে প্রবেশ করবে? ইলেকট্রন 3d আর 4s কোন অরবিটালে আগে প্রবেশ করবে? এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। তাহলে 3d এর ক্ষেত্রে দেখি 3 নম্বরের জন্য n এর মান কত? 3 নম্বর শক্তি স্তর, আর 4 নম্বর শক্তি স্তর হচ্ছে n এর মান 4। d হইলে l এর মান হবে 2, আর s হইলে l এর মান হবে 0। তাহলে কি দেখলাম? l এর মান, এখানে l এর মান 0। d অরবিটালের জন্য l এর মান 1, s অরবিটালের জন্য l এর মান 0। তাহলে আমরা এখানে l প্লাস l এর মান বের করব, তাহলে n প্লাস l এর মান কত আসলো? এখানে 5, আর এখানে l প্লাস l এর মান কত আসলো? 5। এখানে l প্লাস l এর মান কত? 5, এখানে l প্লাস l এর মান কত? 4। যেহেতু এই জায়গায় n প্লাস l এর মান কম, তাহলে এই শক্তি স্তরটা হবে নিম্ন শক্তি স্তর, আর এই শক্তি স্তরটা হবে উচ্চ শক্তি স্তর। আর আমরা জানি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে যায়, তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। এজন্য 3d অরবিটালে শক্তি বেশি, 4s এর কম। এখন ইলেকট্রন যখন আসবে, এসে প্রথমে প্রবেশ করবে 3d-তে যাওয়ার কথা, কিন্তু 3d-তে না গিয়ে ইলেকট্রন প্রবেশ করবে কত? তোমার 4s-এ। 4s পূর্ণ হইলে দেন ইলেকট্রন 3d-তে প্রবেশ করবে। এখন আসি, যদি n প্লাস l এর মান দুইটার ক্ষেত্রে সেম আসে, তাহলে একটু আগে আমরা দেখে আসছিলাম যে 3d আর 4p-তে n প্লাস l এর মান দুইটাই সমান, একটু আগে দেখে আসলাম। সমান হইলেও যার n এর মান কম সেখানে একটু আগে প্রবেশ করবে, ফলে 3d-তে আগে প্রবেশ করবে, পরে গিয়ে 4p-তে প্রবেশ করবে।
এরকম দুইটা দুইটা করে নিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস সাজানো হয়েছে। এই সিকোয়েন্সটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। 1s 2s 2p 3s 3p 4s 3d, এই সিকোয়েন্স পুরোটা মুখস্থ রাখতে হবে। আর যারা মুখস্থ রাখতে পারবে না বা একটু সমস্যা, তাদের জন্য আমরা একটা সিকোয়েন্স সাজিয়ে দিচ্ছি এখন। যারা মুখস্থ করতে পারতেছো না বা বুঝতে পারতেছো না, তাহলে কী কী লিখবে আমি তোমাকে বলি। প্রথম লাইনে লিখবে এস এস, তারপর লিখবে পিএস পিএস, তারপর লিখবে ডিপিএস ডিপিএস, তারপর লিখবে এফডিপিএস এফডিপিএস। তাহলে কীভাবে লিখবে আমি একটু লিখে দেখাই। প্রথমে লিখবে এস এস, তারপরে লিখবে পিএস পিএস, তারপরে লিখবে ডিপিএস ডিপিএস, তারপরে লিখবে এফডিপিএস এফডিপিএস। সিকোয়েন্সটা আমি আবারও বলি, এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। দেন লেখা শেষ। এরপরে লিখব এস শুরু হবে 1 থেকে, তাহলে 1s 2s 3s 4s 5s 6s 7s 8s। দেখো এই জায়গায় লেখানো হয়েছে। এরপরে শুরু করব পি 2 থেকে, তাহলে 2p 3p 4p 5p। তারপরে ডি শুরু করব হচ্ছে তোমার 3 থেকে, তাহলে 3d 4d 5d 6d। এফ শুরু হবে তোমার 4 থেকে, তাহলে 4f 5f। এভাবে লিখবে। কীভাবে লিখলাম? প্রথমে লিখব এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। মনে রাখবা এস শুরু করব 1 থেকে, পি শুরু করব 2 থেকে, ডি শুরু করব 3 থেকে, এফ শুরু করব 4 থেকে। তাহলে এখানে দেখো, এখানে বসানো হইল 1s 2s 3s 4s 5s 6s 7s 8s। এবারে পি শুরু করব 2p 3p 4p 5p 6p 7p। ডি শুরু করে তারপরে ডিগুলো বসাবো, ডি 3d 4d 5d 6d হয়ে যাবে। এসের মধ্যে যাবে 2টা ইলেকট্রন, পিতে যাবে 6টা ইলেকট্রন, এরকম করে এসের মধ্যে যাবে 2টা ইলেকট্রন, পিতে যাবে 6টা ইলেকট্রন, ডিতে যাবে 10টা ইলেকট্রন, এফে থাকবে 14টা ইলেকট্রন। কী লিখব? 1s 2s 2p 3s 3p 4s 4d 4p 5s 4d 5p 6s, এরকম করে ক্রমান্বয়ে লিখবে। তো তোমাদের বইতে এই চিত্রটা এভাবে দেওয়া আছে যে 1s এভাবে তীর চিহ্ন দিবে, তারপর 2s পরে এখানে শেষে আবার 2p 3s, দেন শেষ হয়ে গেলে আবার 3p 4s, দেন শেষ হয়ে গেলে আবার এখান থেকে 3d 4p 4s, তারপর আবার 3d 5p 6x, তারপর আবার 4f 5d 7p 7s 6p 7s, দেন এরপর এইভাবে আসবে। তো এইভাবে করে তোমাদের বইতে এই সিকোয়েন্সটা সাজানো আছে। তোমরা চাইলে এখান থেকে এইভাবে সিকোয়েন্সটা শিখতে পারো, কবিতার মাধ্যমে শিখতে পারো, চিত্রের মাধ্যমে শিখতে পারো, অথবা ডিরেক্ট মুখস্থ করতে পারো। 3টা উপায় আছে। এরপরে আসি যে প্রশ্নটা আমরা রেখে গিয়েছিলাম যে পটাশিয়ামের 19 নম্বর ইলেকট্রন 3 নম্বর শক্তি স্তরে না গিয়ে 4 নম্বর শক্তি স্তরে কেন যায়, বা পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যায়। তাহলে এই জিনিসটার ব্যাখ্যা আমরা একটু আগে পড়ে আসছি যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, কারণ নিম্ন শক্তি স্তরের স্থিতিশীলতা বেশি, তাই ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে যায়, তারপরে উচ্চ শক্তি স্তরে যায়। কোনটা নিম্ন শক্তি স্তর? যার n+l এর মান কম, সেটা হচ্ছে কি নিম্ন শক্তি স্তর। সেখানে ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। তাহলে পটাশিয়ামের 19 নম্বর ইলেকট্রনটা যখন আসে, তখন সে দেখে যে 3d অরবিটালের n+l এর মান কত, 3 নম্বর অরবিটাল দেখে n এর মান 3, আর d অরবিটাল দেখে l এর মান 2, টোটাল আসে কত 5। আর 4 নম্বর শক্তি স্তর হলে n এর মান 4, আর s দেখে l এর মান 0, তাহলে হচ্ছে কত 4। তাহলে 4 আর 5 এর মধ্যে এই মানটা কম, ছোট, ফলে 4s অরবিটাল ইলেকট্রনটা আগে প্রবেশ করবে, কারণ এটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কী হবে? 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা চলে গেল।
এখানে 18টা চলে গেল, তাহলে থাকলো কত? একটা ইলেকট্রন। তাহলে সেই লাস্ট ইলেকট্রনটা 4s-এ যাবে। তাহলে এবার আসি, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, 3 নম্বর পরে এখানে গেল 4, এখানে গিয়ে একটা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 প্রথম শক্তি স্তর, আর দ্বিতীয় শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তরে 8টা, লাস্ট শক্তি স্তর 4 নম্বর শক্তি স্তরে কত? একটা। তোমাদের জন্য SW হচ্ছে যে 3D এবং 4p অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, অলরেডি আগে আমরা সলভ করে আসছি। এরপর ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, একটু আগে যে আহ্বান নীতিতে আমরা দেখে আসছিলাম, সেটা হচ্ছে আহ্বান নীতি অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কি হয় দেখে আসব। কিছু ব্যতিক্রম আছে, যেমন যাদের ডি উপস্তরে লাস্টিকের 9টা ইলেকট্রন, যেমন কপার, আর্জেন্টাম, অরাম, আর্জেন্টাম সিলভার আর কি, আর গোল্ড, কপার, এইগুলোতে সর্বশেষ ডি অরবিটালে ওদের 9টা ইলেকট্রন আছে। তো এইগুলো হচ্ছে ব্যতিক্রম। আবার হচ্ছে যাদের ডি অরবিটাল অর্ধপূর্ণতার কাছে ডি অরবিটালে 4টা ইলেকট্রন আছে, যেমন ক্রোমিয়াম, মলিবডিনিয়াম, এইগুলো হচ্ছে সর্বশেষ ডি অরবিটালে 4টা ইলেকট্রন আছে, ফলে তার অর্ধপূর্ণতার কাছাকাছি। তো এরা চিন্তা করবে D9কে D10 বানানোর জন্য, আর চিন্তা করবে D4কে D5 বানানোর জন্য। ফলে এরা কী করবে, আগের এস উপস্তর থেকে একটা ইলেকট্রন নিয়ে ডি অরবিটালে 10টা বা 9টা 5টা পূর্ণ করবে। তো তারা D9 কাঠামো থেকে D10, D4 কাঠামো থেকে D5 হওয়ার চেষ্টা করবে। তাহলে এবার আসি কপার এগুলির ইলেকট্রন বিন্যাস। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 হওয়ার কথা ছিল, 4s2তে যাওয়ার পর 3dতে হবে 4, এটা হওয়ার কথা ছিল ক্রোমিয়ামের ক্ষেত্রে। আগে লিখব 4s2, তারপর ডিতে 4। কিন্তু এখানে ঘটনা ঘটেছে যে 4s-এ একটা দিয়ে ডি অরবিটালে চলে গেল কয়টা ইলেকট্রন? 5টা। কিন্তু আগে এখানে 2টা দিয়ে তারপর 4টা হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি আমার 4s অরবিটালে ইলেকট্রন যাবে একটা, 2টা না দিয়ে, আর 3dতে 4টার বদলে লিখব 5টা। কেন এটা? কারণ অর্ধপূর্ণ হইলে এটা হচ্ছে অর্ধপূর্ণ হইলে এটা হচ্ছে অনেক বেশি স্থিতিশীল, এবং ইলেকট্রন সেই কাঠামোটাই অর্জন করতে চায় যে কাঠামোটা ওদের জন্য স্থিতিশীল। এবার এখানে একটু বিন্যাস দেখি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে এই জায়গাটুকু হওয়ার কথা ছিল 3d9 আর 4s2। কীভাবে? কারণ আহ্বান নীতি অনুসারে 4s2 আগে যাবে, তারপর 3dতে যে কটা ইলেকট্রন থাকবে 9টা ইলেকট্রন সেটা দিবে। কিন্তু আলটিমেটলি হয়েছে 4s-এ একটা দিয়ে 2টা না দিয়ে 3dতে 10টা দিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ D10 কাঠামোটা একটা অরবিটাল পূর্ণ কাঠামো, আর পূর্ণ কাঠামোটা হচ্ছে স্থিতিশীল, আর কোনো একটা পরমাণু সবসময় সেই ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে চায় যে কাঠামোটাতে সেই স্থিতিশীলতা পাবে। এজন্য এখানে ব্যতিক্রম, 3d9 না হয়ে গেছে 10, আর 3d4 না হয়ে গেছে 5। তো এরকম ব্যতিক্রম আরও আছে, মলিবডেনাম, আর্জেন্টাম, অরাম, এতগুলো লাগবে না, তোমরা এই কয়টা পড়লে যথেষ্ট।